পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার কৃপায় আমরা আমাদের অ্যাসুরেন্সের নবম ব্যাচের সেকেন্ড ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা 4 এর পূর্ব পর্যন্ত পড়িয়েছিলাম। এখন আমরা 4 থেকে কন্টিনিউ করব। মানে চ্যাপ্টার 1 এর টপিক সিরিয়াল হচ্ছে 4, দ্য স্ট্যাচুটরি অডিট। এখান থেকে আমরা শুরু করব। এর পূর্ব পর্যন্ত আমরা বিগত ক্লাসে শেষ করেছিলাম। তো আমি সকলকে একটু রিকোয়েস্ট করব, আজকে আমি শারীরিকভাবে মোটামুটি অসুস্থ। দ্যাটস একটু দ্রুত শেষ করার চেষ্টা করব, এবং কোনো কিছু যদি না বুঝে থাকেন সাথে সাথে জিজ্ঞেস করবেন। আর এক্সট্রা কোর্স রিলেটেড বা অন্য কোনো ধরনের কথা যদি জানার থাকে বা ইনফরমেশন, তাহলে সেক্ষেত্রে অ্যাসুরেন্সের পাশে যে ব্র্যাকেটে নাম্বারটা বা অ্যাসুরেন্সের পাশে যে নাম্বারটা লিখে আছে 01628989565, এই নাম্বারে নক করার মাধ্যমে পরবর্তীতে ইনফরমেশন জেনে নিতে পারবেন। কোনো কিছু যদি জানার থাকে আর কি, এটা হোয়াটসঅ্যাপে নক করবেন এই নাম্বারে। তো আর দেরি না করে আমি শুরু করে দিচ্ছি। তো প্রথমত আসেন স্ট্যাচুটরি অডিট। তো যখন আমরা কোনো কারণে স্ট্যাচুটরি অডিট কথাটা বলি, স্ট্যাচুটরি অডিট বিষয়টা বললে আমাদের মাথায় আসে যে একটা কোম্পানিতে আমরা অডিট করতে গেছি, ওইটা আমার স্ট্যাচুটরি অডিট, এটাই মাথায় আসে। তো বেসিক্যালি স্ট্যাচুটরি অডিট মানে কি? স্ট্যাচুটরি অডিট মানে কোম্পানি অ্যাক্ট অনুসারে প্রত্যেক বছরে একটা কোম্পানিকে অবশ্যই কোনো একটা অডিট ফার্মকে দিয়ে বা অডিটর দিয়ে অডিট করাতে হয়। ইট ইজ এ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 1994। তো এই যেই কোম্পানিজ অ্যাক্ট 1994 এর রিকোয়ারমেন্টটাকে ফিল আপ করার জন্য যে অডিটটা পরিচালিত হয় সেটাই হচ্ছে স্ট্যাচুটরি অডিট। ওকে, এবার আসেন, আমরা অনেকে একটা কথা বলি যে স্ট্যাচুটরি অডিট আর এক্সটার্নাল অডিট, হ্যাঁ, দুইটা কি এক কথা? তো এটার উত্তর হচ্ছে, প্রত্যেকটা স্ট্যাচুটরি অডিটই হচ্ছে এক্সটার্নাল অডিট, কিন্তু সকল এক্সটার্নাল অডিটই স্ট্যাচুটরি অডিট না। মানে কি? ধরেন আপনি কোম্পানিজ অ্যাক্ট অনুসারে যে অডিটটা করাবেন সেটা অবশ্যই এজিএম এ শেয়ার হোল্ডাররা কর্তৃক নির্বাচন করে, মানে শেয়ার হোল্ডাররা নির্বাচন করবে যে কোন ফার্ম অডিটটা করবে আর কি। সো এইভাবে করে ফার্ম নির্বাচন করে সেই ফার্মকে দিয়ে আপনি অডিট করান, ওইটা এক্সটার্নাল অডিট। এখন কোম্পানিজ অ্যাক্টের বাইরে যদি অন্য কোনো কারণেও যদি অডিট করার প্রয়োজন হয়, মানে একটা তো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট, এটা অনুসারে একটা কোম্পানিকে অডিট করাতে হবে। তো এটা স্ট্যাচুটরি অডিট অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল অডিটও বটে। আর এখন আপনি স্ট্যাচুটরি অডিট করাইছেন, ফাইন, কিন্তু আপনার আবার অডিট করাইতে ইচ্ছে হয়েছে, আপনার ইচ্ছে হয়েছে, ধরেন আপনি ধরেন তামান্না আক্তার মিম কোম্পানি লিমিটেড, ধরেন এটা না একটা কোম্পানি, ফাইন। এই কোম্পানিতে স্ট্যাচুটরি অডিটে উনি কি করছে, ধরেন পিকিউআর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, হ্যাঁ, পিকিউআর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি দিয়ে অডিট করাইছে, স্ট্যাচুটরি অডিট, ফাইন। তো যেটা স্ট্যাচুটরি অডিট সেটা এক্সটার্নাল অডিটও বটে। এখন ধরেন এবার তামান্না আক্তার মিম কোম্পানি লিমিটেড তার কোম্পানির অনেকগুলা শেয়ার অন্য কোনো কারো কাছে বিক্রি করবে, অন্য কোনো কোম্পানির কাছে, বা অন্য কেউ ওনার কোম্পানির শেয়ারকে অ্যাকুইজিশন করবে। তো যেহেতু অনেক বেশি পরিমাণ শেয়ার অ্যাকুইজিশন করবে, এখন যে কোম্পানি তামান্না আক্তার মিম লিমিটেড এর কোম্পানিকে অ্যাকুইজিশন করবে, তাদের ওই পিকিউআর অডিটরের উপরে খুব একটা ভরসা পাচ্ছে না। তাই তারা চিন্তা করছে যে আমরা এটাকে আবার অডিট করাবো, আবার। ঠিক আছে, এখন এবার তারা কারে নিয়োগ দিল? দেখা গেছে নোবেল সাহারে নিয়োগ দিছে যে ভাই আপনি অডিট করেন। এখানে নোবেল সাহা যে অডিটটা করতেছে এটা স্ট্যাচুটরি অডিট না, বাট এটা এক্সটার্নাল অডিট। বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, ওকে। তাহলে এবার কি আমরা প্রধান যে বিষয়টা এটা আমরা বলছি, এবার আসেন, The statutory audit is a key example of an assurance engagement. তো এটা অ্যাসুরেন্স এনগেজমেন্টের কথা বললেই আমাদের মাথায় সবার আগে এটা আসে। তো বলা হয়েছে যে এটা একটা কি এক্সাম্পল। এরপরে বলছে কি, অডিটর আর সাবজেক্ট টু ভ্যারাইটি অফ লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল রিকোয়ারমেন্ট। যারা অডিটর হবে তাদের কিছু লিগ্যাল এবং প্রফেশনাল রিকোয়ারমেন্ট আছে, অর্থাৎ ধরেন যে কেউ কি একটা কোম্পানির অডিটর হইতে পারবে না। তো
তো সেক্ষেত্রে প্রফেশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে তাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে হবে। লিগ্যালও কিছু রিকোয়ারমেন্ট আছে, এগুলা ফিল আপ করলেই সে অডিটর হইতে পারে। অডিটস আর কম্পোজড অফ 5 প্রিন্সিপাল স্টেজ। অডিটকে 5টা স্টেজে ভাগ করা হয়েছে। কি কি? প্রথম হচ্ছে এঙ্গেজমেন্ট পাওয়া, এরপর হচ্ছে সেটার জন্য প্ল্যান করা, এরপর হচ্ছে প্রসিজার, এরপর হচ্ছে রিভিউ, এরপর হচ্ছে রিপোর্টিং। আমরা যদি সংক্ষেপে বলি, প্রথমে হচ্ছে আমি কোনো একটা জায়গায় অডিট করব, তো সেক্ষেত্রে আগে আমাকে অডিটর হিসেবে নিয়োজিত হতে হবে। সো আমাকে অডিটর হিসেবে নিয়োজিত হওয়াটা হচ্ছে অবটেইনিং দ্য এঙ্গেজমেন্ট। ফাইন। আমি পাওয়ার পরে যখন কনফার্ম হইলো যে হ্যাঁ আমি অডিটর, তখন আমি সেখানে যাব কি যাব না, কয়জনকে নিয়ে যাব, কে কি কাজ করবে, এগুলো আমি ঠিক করবো। এটা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং এর পরবর্তীতে কাজ শুরু করে দেওয়াটা হচ্ছে প্রসিজার, ওই প্ল্যানিং অনুসারে। এর পরবর্তীতে কাজ শেষ, ওই কাজগুলাকে পুনরায় ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা দেখা, এটা হচ্ছে রিভিউ। এবং সর্বশেষে রিভিউ আর পরবর্তীতে যখন আমি জানাবো যে এখানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে নাকি নাই এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, এটা হচ্ছে রিপোর্টিং। তাহলে এটাকে 5টা স্টেজে ভাগ করা হয়েছে। প্রফেশনাল সেপ্টিসিজম ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ দ্য অডিটর স্কিল সেট। তার মানে একটা অডিটরের স্কিল সেটের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বা ক্রুশিয়াল একটা বিষয় হচ্ছে প্রফেশনাল স্কেপটিসিজম। এটা কি আমরা বলছিলাম, এটা হচ্ছে একটা কোশ্চেনিং মাইন্ড, যে আপনি কোনো একটা কিছুতে পোটেনশিয়াল মিস স্টেটমেন্ট মোস্ট প্রবাবলি থাকতে পারে, এই ধরনের কোশ্চেনিং মাইন্ড আপনার মধ্যে রাখাটাই হচ্ছে প্রফেশনাল সেপ্টিসিজম। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এবার আসেন audit of financial statement. The objective is to enable the auditor to express an opinion. তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অডিটের কাজ বা উদ্দেশ্য হচ্ছে কি? The objective is to enable, আচ্ছা, the objective is to enable the auditor to express an opinion whether the financial statement are prepared in all material aspects in accordance with an applicable financial reporting framework. তার মানে আমার যেই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক অনুসারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করার কথা ছিল, এটাই করা হয়েছে। এই জিনিসটা কনফার্ম করা হচ্ছে আমাদের অডিটের মূল উদ্দেশ্য। এর পরবর্তীতে হচ্ছে the key outcome of the statutory auditor is audit opinion. তো মূলত কি আউটকাম, অথবা আপনাকে যদি বলা প্রাইমারি প্রোডাক্ট, হ্যাঁ, অপশনে দুইটাই থাকতে পারে, কি আউটকামও থাকতে পারে, প্রাইমারি প্রোডাক্টও থাকতে পারে। তাহলে একটা স্ট্যাচুটরি অডিটের ক্ষেত্রে কি আউটকাম অফ দ্য স্ট্যাচুটরি অডিট ইজ কি? দ্য অডিট ওপিনিয়ন। ওকে, তাহলে আমরা এটা কি বলছি? একটা হচ্ছে কি আউটকাম, আরেকটা কি? প্রাইমারি প্রোডাক্ট। প্রাইমারি প্রোডাক্ট। গুড। এর পরবর্তীতে কি বললাম? যদি কোনো কারণে অপশনে থাকে যে হুইচ অফ দ্য ফলোইং আর বাই প্রোডাক্ট অফ অডিট, উত্তর হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্ট, ঠিক আছে, বা ম্যানেজমেন্ট লেটার। তাহলে কেন ম্যানেজমেন্ট লেটার? কারণ একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অডিট কিন্তু ম্যানেজমেন্ট রিপোর্টের জন্য করে না। একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট কিন্তু ম্যানেজমেন্ট রিপোর্টের জন্য করে না, করে মূলত অডিট রিপোর্টের জন্য। কিন্তু দেখা গেছে আমরা একই জিনিস করতে গিয়ে এটার জন্য কি আমার আলাদা করে আবার কাজ করতে হয়? না। তো একই কাজে আমার দুইটা রিপোর্ট বের হয়ে আসে। তো আমার প্রধান রিকোয়ারমেন্ট ছিল অডিট রিপোর্ট বের করা, আর সেটা করতে গিয়ে আমি ম্যানেজমেন্ট রিপোর্টও লিখছি। তো এক্ষেত্রে ম্যানেজমেন্ট রিপোর্ট ইজ কনসিডার্ড হেয়ার অ্যাজ এ বাই প্রোডাক্ট অফ অডিট। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, একটা মিনিট, আমি একটু আসতেছি।
আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যালো, দাদা শোনা যাচ্ছে। ঠিক আছে। এবার দেখুন, তাহলে আমরা বলছিলাম যে কোনটাকে আমার প্রাইমারি প্রোডাক্ট বলবো আর কোনটাকে বাই প্রোডাক্ট বলবো। এরপরে কি বললাম? ইন এডিশন এখানে the auditor will normally express their audit opinion প্রাইমারি by প্রোডাক্ট reference to the হ্যাঁ প্রাইমারি প্রোডাক্ট কোনটা বললেন? অডিট রিপোর্ট বা অডিট ওপিনিয়ন। ও আচ্ছা, কি প্রোডাক্ট যেটা, বুঝতে পেরেছি। হ্যাঁ, কি প্রোডাক্ট মানে প্রাইমারি প্রোডাক্ট একই কথা, আর বাই প্রোডাক্ট হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্ট বা ম্যানেজমেন্ট মানে লেটার টু ম্যানেজমেন্ট আর কি। জি, আচ্ছা, এবার হচ্ছে the auditor will normally express their audit opinion by reference to true and fair view। অর্থাৎ তারা তাদের মানে অডিটররা অডিটরের ওপিনিয়নটাকে প্রকাশ করে একটা জিনিস মানে একটা লিখার মাধ্যমে, সেটা হচ্ছে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। দ্যাট মিন যদি লেখা থাকে যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে, দ্যাট মিন সবকিছু ঠিকঠাক। আর যদি বলে যে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ নাই, তার মানে দেয়ার ইজ এ প্রবলেম বা দেয়ার আর সাম প্রবলেমস। হ্যাঁ, তো হুইচ ইজ অ্যান এক্সপ্রেশন অফ রিজনেবল অ্যাসুরেন্স। অর্থাৎ যদি কোনো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ লেখা থাকে, যেখানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে, তার মানে এটা দ্বারা রিজনেবল অ্যাসুরেন্স প্রকাশ করে। তা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম রিজনেবল অ্যাসুরেন্স কি, লিমিটেড অ্যাসুরেন্স কি, এগুলো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম। এবার হচ্ছে ট্রু অ্যান্ড ফেয়ার আর নট ডিফাইন্ড ইন ল অ্যান্ড অডিট গাইডেন্স। ট্রু অ্যান্ড ফেয়ার ল এবং অডিট গাইডেন্সে আলাদা করে ডিফাইন করা নাই। তার মানে হচ্ছে কোথাও বলা নাই যে এটা ট্রু এটা ফেয়ার, এরকম কোন একটা বিষয় আলাদা করে বলা নাই। তবে তবে আমরা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউকে আলাদা আলাদা করে একটা ডিফাইন করতে পারি। সেটা কি? ট্রু মানে হচ্ছে এখানে নর্মালি যে সকল জিনিসগুলো আছে, লাইক ইনফরমেশন ইজ ফ্যাকচুয়াল অ্যান্ড কনফার্ম উইথ রিয়েলিটি নট ফলস। অর্থাৎ আমাদের এখানে যত তথ্য আছে এগুলা মানে রিয়েল, এগুলা কোনো ফলস না, ফেক না। ঠিক আছে, এটা হচ্ছে ট্রু। ঠিক আছে, তার মানে ধরেন আপনি বলতেছেন যে আপনার এখানে সেলসে আছে 1 কোটি টাকা, তার মানে এই যে 1 কোটি টাকা সেলসে দেখাচ্ছেন ফিগারটা, এটা ট্রু, এটা মিথ্যা কথা না। এরপরে হচ্ছে কি, ফেয়ার। ইন এডিশন, আর একটু দাগাই, ইন এডিশন দ্য ইনফরমেশন কনফার্মস উইথ রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড এন্ড ল। এবং ওই যে ইনফরমেশন গুলো আছে এগুলো অবশ্যই ল এবং স্ট্যান্ডার্ডের সাথে মিল রেখে। এবার আসুন ফেয়ার। ফেয়ার কাকে বলা হয়েছে? ইনফরমেশন ইজ ফ্রি ফ্রম ডিসক্রিমিনেশন এন্ড বায়াস। তার মানে আপনার যে তথ্যগুলো এখানে দেওয়া আছে এগুলোর মধ্যে কোনো বায়াসনেস নাই, এগুলো সবকিছু মানে বায়াসনেস মুক্ত। ঠিক আছে, এই যে আপনাদেরকে 1000 বার 1,00,000 বার বলা হয় যে এই টাইমে কেউ কল দিবেন না, বুঝছেন? মানুষজন এই টাইমেই কেন জানি কল দেয়, তখন কেমন যে লাগে। আচ্ছা যাই হোক, দেখেন সারাদিনে কল আসছে কয়টা, আর এই টাইমে কল আসে দুনিয়ার সব আসে, এটা হচ্ছে বিষয়। যাই হোক, দেন কোনো কল আসবে না। হ্যাঁ হ্যাঁ, কি করব? এয়ারপ্লেন মোডে দিয়ে ওয়াইফাই অন করে ফেলেন, তাহলে আর ফোনে কল আসবে না কোনো। না, এখন আরো একটা বিষয় আছে। আচ্ছা, এটা নিয়ে এখন বলবো না, পরে বলবো। দেখেন, ভাই এবার হচ্ছে ভাই বায়াস বায়াস জিনিসটা কি একটু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, বায়াস মানে হচ্ছে ধরুন আপনারা আমি আগে থেকে চিনি। ঠিক আছে, ধরেন আমি একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছি, আপনি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছেন। এখন আপনি আমার পুরো পরিচিত লোক, তো আপনি যখন এখানে কোনো ইনফরমেশন আমাকে দিবেন, যেহেতু আপনার সাথে আমার একটা পুরো পরিচয় আছে, তো আমি আপনার জিনিসটাকে হয়তো বা রিকনফার্ম নাও করতে পারি, হয়তো বা আমি চিন্তা করবো আরে এই তো করছে, ঠিক আছে সমস্যা নেই। আর যখন আপনি আমার পুরো পরিচিত থাকবেন না, তখন আমি দেখা গেছে এটাকে খুঁটিয়ে খুঁটিয়ে চেক করতে পারি, তাই না? এই যে জি ভাই। প্রথমবার আপনার সাথে আমার পুরো পরিচয় থাকার কারণে আমি আপনার জিনিসটাকে রিচেক করলাম না, বা জাস্ট একটু নজর আন্দাজ করলাম, এটাই হচ্ছে বায়াসনেস। বুঝছেন? জি ভাই বুঝছি। ওকে, এবার হচ্ছে যে দাদা হুম, একটা জিনিস, আচ্ছা অডিট রিপোর্টে কি এই ওয়ার্ডটা থাকে যে ট্রু এন্ড ফেয়ার, হোয়াট উই হ্যাভ সিন এভরিথিং ইজ ফাউন্ড ট্রু এন্ড ফেয়ার ভিউ, এই ধরনের হ্যাঁ, ওয়ার্ডটাই কি থাকে? ইন্টারভিউ লেখা থাকবে 100%, এটাই থাকবে। ঠিক ও, আছে, হ্যাঁ দাদা মানে এই বুঝতে পারছি। জিনিসটা দ্বারাই প্রকাশ করতে হবে যে আপনার অডিটটি কি ঠিক আছে নাকি নাই, বা ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটি ঠিক আছে নাকি নাই, এই শব্দ দুইটা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। ওকে, এবার আসুন বায়াস ইন কমপ্লায়েন্স উইথ এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড এন্ড রুলস, এবং সেটা স্ট্যান্ডার্ড এবং রুলস এর সাথে কমপ্লাই করে আছে। ওকে, এবার হচ্ছে
আপাতত কিছু লাগবে না। আসেন এখানে 4.3 চলে আসেন। অডিটর ইন ইউকে, ইউকে জায়গায় হয়তো বা আপনাদের এখানে বাংলাদেশ বা বিডি লেখা আছে, এটা যেটা আইসিডব্লিউ এর বই তাই ইউকে লেখা। আচ্ছা আমাকে একটু বলেন যে এটা কত পৃষ্ঠার অধ্যায়, মানে আর কত পৃষ্ঠা বাকি আছে? পৃষ্ঠা বলছি, পাতা বলিনি। পৃষ্ঠা আমি বইতে যেভাবে পেজ নাম্বার দেওয়া আছে এটাই, কত পেজ বাকি আছে এটা বলেন তো। 7 পেজ। 7 পেজ, তাই তো? পেজই তো না? হুম 7 ভাই, পেজ 7, মানে 8 হচ্ছে, ধরেন ধরেন 8 পেজ মানে হচ্ছে 4 পাতা, ঠিক আছে তো না? জি। কথা ঠিক তো? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এবার দেখেন, auditor in UK are subject to both legal and professional requirement. Auditor UK তে যারা আছে, মানে এখানে ইউকে এর বদলে আপনার এখানে বাংলাদেশ হবে, আর সাবজেক্ট টু বোথ লিগ্যাল এন্ড প্রফেশনাল রিকোয়ারমেন্ট। এরা মূলত লিগ্যাল রিকোয়ারমেন্টও থাকে তাদের কিছু, প্রফেশনাল রিকোয়ারমেন্টও থাকে তাদের কিছু। লিগ্যাল রিকোয়ারমেন্ট আর কন্টেন্ট উইদিন দ্য কোম্পানিজ অ্যাক্ট। তার মানে লিগ্যাল রিকোয়ারমেন্ট যেটা, ওইটা কোম্পানিজ অ্যাক্টে বলা থাকে। তা আপনাদের এখানে কোম্পানিজ অ্যাক্ট 1994 দেওয়া আছে, এটা যেহেতু ইকুয়াল লেখা আছে তাই 2006 দেওয়া, আর আপনাদেরটাতে কোম্পানিজ অ্যাক্ট 1994 দেওয়া আছে। তাহলে এখানে দাগানোর বিষয় হচ্ছে দ্য লিগ্যাল রিকোয়ারমেন্ট আর অল কন্টেন্ট উইদিন দ্য কোম্পানিজ অ্যাক্ট। ওকে, দাদা বইয়ের সাথে মনে হয় আমাদের মিলতেছে না। বইয়ের সাথে এটা মিলে না দাদা। একদমই মিলতেছে না। মিলছে তো, এখানে আছে 4.3, না না, 4. ক্লিয়ার। আমি বলি, এখানে বইয়ের মধ্যে আমাদের বই আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং। না না, আপনি 4.3 4.2 তে দেখেন। 4.2 তে আসেন, 13 পেজে 4.2 তে আসেন, সেম জিনিস আছে, শুধু চ্যাপ্টারটা একটু এলিমেন্ট হয়েছে। ও সেম জিনিস আচ্ছা আছে। আচ্ছা, বুঝতে পারছি। আমাদের 4.2 জি হ্যাঁ, ঠিক আছে। হেডিংটা দেখেন, ওকে, ডান পয়েন্টের হেডিংটা দেখেন। হ্যাঁ দাদা ডান ঠিক ডান। আছে। ডান। ডান। এরপরে আসেন, the companies act required that auditor are members of recognized supervisory body. কোম্পানিজ অ্যাক্টে বলা হয়েছে যে অডিটর হতে হবে রিকগনাইজ সুপারভিজরি বডির মেম্বার। তো তার মানে রিকগনাইজ সুপারভিজরি বডি কে, যেমন ধরেন আইসিএবি একটা রিকগনাইজ সুপারভিজরি বডি। তো অডিটর আইসিএবির মেম্বার, মানে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে অর্থাৎ একজন সিএবি, তো তাকে আমরা বলি না আইসিএবির মেম্বার বলি। জি, আর আইসিএবি হচ্ছে কি? আইসিএবি হচ্ছে রিকগনাইজ সুপারভিজরি বডি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা দাদা, অটোনমাস রেগুলেটরি বডি কি? এখানে আমাদের এখানে অটোনমাস রেগুলেটরি বডি দেওয়া আছে। আচ্ছা, অটোনোমাস রেগুলেটরি বডি মানে হচ্ছে যারা যাদের নিজস্ব সিদ্ধান্তগুলো নিজেরা গ্রহণ করে, এখানে সরকার কর্তৃক কোনো প্রেসার বা এগুলা খাটে না, ওইগুলো হচ্ছে অটোনোমাস রেগুলেটরি বডি। মানে তারা তাদের নিজেকে নিয়ন্ত্রণ করে, তারা দেশের জনগণ কিংবা সরকার দ্বারা নিয়ন্ত্রিত না। আইসিএবি কি করবে? এটাকে আমরা আন্দোলন করলে আইসিএবি করবে আপনার মনে হয়? না মানে আপনি রাস্তায় নেমে যদি শুয়ে যান, আপনার কথা আইসিবি সব করে দিব? সবাইরে গড়ে এসিয়ে বানাই দেন, হইব না? তো তারপর হচ্ছে যে যদি এখন ওই যে কি বলে, সরকার যদি বলে হ্যাঁ দেন, আপনি ওই যে আসিফ মাহমুদ এসিএ করে দেন, তাহলে এসিএ করে দিব? না। না না। দিবে না। তো দ্যাট মিনস হচ্ছে এরা নিজেদেরকে নিজেরা নিয়ন্ত্রণ করে। তো মানে স্বায়ত্ত শাসন যেটাকে বলে, ঠিক আছে, নিজেকে নিজে শাসন করা। অটোনোমাস তাহলে দুটা রেগুলেটরি বডি হচ্ছে তারা, ঠিক আছে? হ্যাঁ দাদা, আরএসবি আর এআরবি তাহলে দুটা সেম না? হ্যাঁ। ঠিক আছে দাদা। এরপরে কোথায় ছিলাম? ছিলেন আপনার হলো সুপারভিশন আচ্ছা দেখেন এবার, ওকে, and are eligible for appointment under the rules of that body. RSBs are required to have rules to ensure that
those eligible for appointment as a company auditor are either, তার মানে RSB তে বলা হয়েছে, কি বলা হয়েছে, are required to have a rules to ensure that those eligible for appointment ক্লাস as a auditor are either, মানে এদের মধ্যে যে কোনো একটা কিছু হইতে হবে, individual holding an appropriate qualification অথবা ফার্মস কন্ট্রোল বাই কোয়ালিফাইড পারসন, হইতে পারে কোনো ইন্ডিভিজুয়াল, হইতে পারে কোনো ফার্ম যেটা কিনা কোয়ালিফাইড পারসন দ্বারা কন্ট্রোলড। কোয়ালিফাইড পারসন মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দ্বারা কন্ট্রোলড। ICAW ইজ অ্যান RSB, তো আপনাদের এখানে ICAB লেখা আছে এই আর কি। প্রফেশনাল কোয়ালিফিকেশন আর প্রিরিকুইজিট অফ মেম্বারশিপ অফ অ্যান RSB, তাহলে আপনাকে RSB এর মেম্বারশিপ হইতে হইলে আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে, মানে আপনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। এন্ড দেজ আর এলিজিবল ফর একটা মিনিট, হ্যাঁ ঠিক আছে, নাকি আমি কি উলট পালট হয়ে গেছি, হ্যাঁ, এন্ড দেজ আর অফার্ড বাই রেজিস্টার্ড and these are offered by registered are offered by registered qualifying body approved by Secretary of State, অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট এটাকে অ্যাপ্রুভাল দেয় আর অফার করে রেজিস্টার্ড কোয়ালিফাইং বডি। আপনি যে এই যে একজন মেম্বার, আপনি মেম্বার হিসেবে নিজেকে পরিচয় পেয়েছেন ওই বডির মাধ্যমে, বডি আপনাকে মেম্বার হিসেবে পরিচিত করেছে। RSB must also implement procedure for monitoring their registered auditor on a regular basis. তো এখানে তারা কি করে, অবশ্যই কিছু প্রসিজার আছে যাতে করে মনিটর করতে পারে রেগুলারলি, যে উল্টাপাল্টা কাজ যাতে না করে। যদি উল্টাপাল্টা কাজ করে তাহলে সেক্ষেত্রে কি হয়, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয় তাদের এগেইনস্টে। The Companies Act also set out factors which make a person ineligible for being a company auditor. তো কোম্পানিজ অ্যাক্টে বলা হয়েছে যে which makes a person ineligible for being a company auditor. কোম্পানি অডিটরের হওয়ার ক্ষেত্রে ইনএলিজিবল ঘোষণা করেছে নিচের এগুলা থাকলে। এগুলো কি কি? An officer or employee of the company, সে যদি যে কোম্পানির অডিটর হতে চায় ওই ব্যক্তি যদি ওই কোম্পানিতে চাকরি করে অথবা অফিসার হয় তাহলে সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেও অডিটর হতে পারবে না। এ পার্টনার অর এমপ্লয়ি অফ সাচ পারসন, মানে এখন আমরা যেগুলোর কথা বলবো এগুলো হচ্ছে পারবে না, ঠিক আছে, এরা অডিটর হওয়ার যোগ্য না, তারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইলেও অডিটর হওয়ার যোগ্য না, মানে ওই কোম্পানির জন্য যোগ্য না যে কোম্পানিতে তাদের এই জিনিসগুলো আছে। আইদার তারা নিজেরা অফিসার, অর তাদের কোনো পার্টনার বা এমপ্লয়ি আছে, অর কোনো পার্টনারশিপ ফার্ম এবং সেখানে তারাও পার্টনার, অর্থাৎ ধরেন সেই কোম্পানিতে আছে পাশাপাশি আর একটা ফার্ম চালায়, ওই ফার্মে সে পার্টনার, তাহলে ওই যেহেতু তার নিজের ফার্ম আবার তার কোম্পানি নিজের কোম্পানি, তো নিজের ফার্ম দ্বারা নিজের কোম্পানিকে অডিট করতে পারবে না। এরপরে হচ্ছে এটা তো বললাম, এরপর হচ্ছে ইনএলিজিবল বাই অ্যাবাভ any partner in a partnership in which such a person is a partner. আচ্ছা, হচ্ছে ineligible by above for appointment as auditor of any directly connected companies, এবং যদি অন্য কোনো ডিরেক্টলি কানেক্টেড কোম্পানিজ এর সাথেও যদি এমন সম্পর্কযুক্ততা থাকে তাহলে তারাও অডিটর হতে পারবে না ওই কোম্পানির জন্য আবারও বলতেছি। The task of independently monitoring the accountancy profession is currently undertaken by the FRC. ওকে, এটা দাঁড়ান, ধরেন বললাম ধরেন একজন সিএ একটা কোম্পানিতে জব করছে, বাট সে কি চাইলে অন্য কোম্পানিতে অডিট করতে পারবে? আর যদি সিওপি নেওয়া থাকে, সিওপি এর ফুল ফর্ম হচ্ছে সার্টিফিকেট অফ প্র্যাকটিস, হ্যাঁ, দেন হি ইজ এলিজিবল টু ডু অ্যান অডিট, পারবে সে, যদি তার সিওপি নেওয়া থাকে। সিওপি মানে ধরেন
সিওপি জিনিসটা হচ্ছে ধরেন প্রত্যেকটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি হওয়ার পরে একটা মেম্বারশিপ দেওয়া লাগে, ফি দেওয়া লাগে, লাগে না? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ এটা ধরেন আপনি আমাদের এখানে যারা সিএসসিসি কমপ্লিট করে ফেলে, সিসি কমপ্লিট করার পরে তাদেরকে একটা অ্যানুয়াল ফি দেওয়া লাগে স্টুডেন্টদেরকে, জানেন তো নাকি? এটা জানেন? আচ্ছা এখন স্টুডেন্টদের অ্যানুয়াল ফি দেওয়া লাগে। আচ্ছা, তো একইভাবে মেম্বারদেরও একটা ফি আছে, এটা দেওয়া লাগে। এখন আপনি যদি এমনি নর্মালি মেম্বার, আপনার একটা ফি আছে। আবার আপনি যদি এমন হন যে আপনি মেম্বার প্লাস আপনি প্র্যাকটিস করেন, মানে এই যে অডিট করান, ট্যাক্সের কাজ, ভ্যাটের কাজ এসব করেন, তখন সেক্ষেত্রে আপনার ফিটা আর একটু বেশি হয়। বুঝতে পারছেন? তো হ্যাঁ যারা হ্যাঁ কিনা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মে পার্টনার হিসেবে কাজ করে, তাদের সবার সিওপি থাকা বাধ্যতামূলক। আর সিওপি মানে হচ্ছে সার্টিফিকেট অফ প্র্যাকটিস। এখন সবাই এটা নেয় না, কেন নেয় না? কারণ এটা রাখতে হলে অ্যানুয়াল ফি বেশি দেওয়া লাগে, মেম্বারশিপ ফি কি বেশি দেওয়া লাগে। কারণ আপনি যদি চাকরি করেন, আপনি তো চাকরি করতেছেন, আপনি তো প্র্যাকটিস করতেছেন না, তাহলে আপনি শুধু শুধু কেন বেশি ফি দিবেন আইসিবি রে, তাই না? তো এটার হ্যাঁ জন্য হ্যাঁ আপনি জাস্ট অ্যানুয়াল ফিটা দেন, সিওপির জন্য এক্সট্রা ফি আপনি দেন না। এখন আপনি যদি বলতে পারেন যে ভাই, তাহলে এক্সট্রা ফি দিলেই তো সে অডিট করতে পারে, তাইলে তো শুধু টাকা আর টাকা, প্রশ্ন আসতে পারে না? বুঝতে পারি। পারে যে দাদা তাইলে আপনি যদি বলেন দাদা তাইলে আমি চাকরিও করুম, আমি অডিটও করুম, আমি সব করুম, সমস্যা কি? তাই না? আমি টাকাও হ্যাঁ দিব, আমি তো পাইতেছি। আর সমস্যা হয়েছে এই যে ক্লায়েন্ট পাইছে হইবো তো। সমস্যা হয়েছে কি, ধরেন আপনি বলতেছেন যে আমি পড়ুম, ধরেন এখন কথার কথা, এই যে আপনারা ক্লাসের মধ্যে যতজন এখন এই মুহূর্তে আছেন ধরেন, হ্যাঁ, এখন ধরেন এখানে প্রত্যেকে চিন্তা করতেছেন যে আমিও পড়াবো। ওই যে ধরেন আপনার নাম কি, তুষার আব্দুল্লাহ খান, কেমন? এরপরে নিশাত নামে একজন আছে উনি, তারপর ধরেন সামিউল, তারপর ধরেন মানে যতজন আছে সবাই সবাই চিন্তা করতেছে কি আমিও পড়াবো। এবার প্রত্যেকে আলাদা আলাদা, অনুরাধা একাডেমি, আশিস অধিকারী একাডেমি, আয়মান শ্রাবণী একাডেমি, আয়েশা সিদ্দিকা একাডেমি, সব একাডেমি খুলি বসে আছে। খুলতে কি মানা আছে? না না স্টুডেন্ট পাইতে হইব তো নাকি, আচ্ছা তাই না? আচ্ছা তো এখন এখানেও তো সেম জিনিস, আপনি সিওপি নিয়ে বসে আছেন, মানা তো নাই। কারণ আপনি যে সিওপির জন্য এক্সট্রা টাকা দিবেন, আপনার যদি ক্লায়েন্ট না থাকে তাহলে শুধু শুধু সিওপি নিয়ে লাভ আছে। বুঝছেন? বুঝছি দাদা। এটা হচ্ছে বিষয়। এখন তারও যদি প্রচুর পরিমাণে ক্লায়েন্ট থাকে, সে তো চাকরিতে ঢুকতেই চাইবে না, কারণ তার এত ক্লায়েন্ট, সে এত টাকা কামাবে শুধু শুধু কেন আরেকজনের চাকরি করতে যাবে, তাই না? চাকরি মানেই তো আরেকজনের কাছে অধীনস্থ থাকা, ঠিক কি না? চাকরি মানে অধীনস্থ সেটাই। না? হ্যাঁ, আশা করি এবার সব বুঝছেন নাকি? জি ভাইয়া সব বুঝছি। ওকে, এবার দেখেন 4.4। আচ্ছা দাদা, স্ক্রিনে যেগুলো দেখতেছি সেগুলো আমাদের বইতে না, এখন যেগুলো দেখতেছি। না না, এই যে এখন আবার দেখবেন যা আছে সব আহ, সরি। হ্যাঁ এখন আসছে 4.4 হ্যাঁ মিলতেছে। ওইটাই তো, আমি তো ওইগুলো পড়াচ্ছিও না, বাদ, ওখানে আচ্ছা কিছু বলাইছি। দেখেন, ISO standards are made up of, ISO standard গঠিত হয় কি কি নিয়ে? ইন্ট্রোডাক্টরি ম্যাটেরিয়াল অ্যান্ড ডেফিনিশন, অবজেক্টিভ, রিকোয়ারমেন্ট, আর হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্ড আদার এক্সপ্লেনেটরি ম্যাটেরিয়াল ইনক্লুডিং অ্যাপেন্ডিক্স। এখানে বলছে আইসার যে স্ট্যান্ডার্ড গুলো আছে, হ্যাঁ, যে আইসা ধরেন 507, 200, 300, 305, 310, সেই তো এই যে এগুলার মধ্যে কি কি থাকে? প্রথম হচ্ছে ইন্ট্রোডাক্টরি ম্যাটেরিয়াল অ্যান্ড ডেফিনিশন, মানে ইন্ট্রোডাক্টরি ম্যাটেরিয়াল মানে কি, কোনো একটা কিছুর শুরুতে কি আছে এগুলা নিয়ে একটু হালকা পাতলা আলোচনা। এরপরে উদ্দেশ্য, ওই আইসার উদ্দেশ্য কি সেটা থাকে। এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট, যে ওই আইসা দিয়ে কি কি করা লাগে, মানে কোন কোন জিনিসগুলো চাওয়া হয়, করা হয়। আর দি লাস্ট ওয়ান ইজ অ্যাপ্লিকেশন এন্ড আদার এক্সপ্লেনেটরি ম্যাটেরিয়াল। এটা মানে হচ্ছে যে ধরেন আপনার যে এই যে উপরে এতক্ষণ ধরে ইন্ট্রোডাকশনে যা পড়লেন, বুঝলেন, এটার উদ্দেশ্য বুঝলেন, এরপর রিকোয়ারমেন্ট বুঝলেন, কিন্তু কেমনে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে এটা তো জানতে হবে, তাই না? তো এটাই হচ্ছে লাস্ট ওয়ানে থাকে, যে অ্যাপ্লিকেশন এন্ড আদার এক্সপ্লেনেটরি ম্যাটেরিয়াল। আর এই অ্যাপ্লিকেশন এন্ড আদার এক্সপ্লেনেটরি ম্যাটেরিয়ালটাই হচ্ছে সবচেয়ে কনক্রিট এন্ড প্র্যাকটিক্যাল। এইখানে লেখা আছে ইজ মোর কনক্রিট অ্যান্ড প্র্যাকটিক্যাল। এটা কোনটা? দ্য লাস্ট ওয়ান, মানে কোনটা? এক্সপ্লেনেটরি পার্ট, এক্সপ্লেনেটরি এক্স্যাক্টলি, মানে অ্যাপ্লিকেশন এন্ড আদার এক্সপ্লেনেটরি ম্যাটেরিয়াল, মানে দ্য লাস্ট পার্ট অফ আইসো স্ট্যান্ডার্ডস। হ্যাঁ, এবার আসেন তো এখানে আরো একটা লাইন দেখান, দ্য বেসিক প্রিন্সিপালস অ্যান্ড এসেনশিয়াল অডিট প্রসিজার রিকোয়ার্ড
must be applied in the circumstances of each audit. Okay. এরপরে আসেন this is where the application and other explanatory material comes in. মানে যখন আমি কোন অডিটে কিভাবে কি করবো ওইটা বোঝার দরকার হয় তখনই আমার অ্যাপ্লিকেশন এন্ড আদার এক্সপ্লেনেটরি ম্যাটেরিয়ালের বিষয়টা আসে। আর এটাই হচ্ছে সবচেয়ে বেশি কনক্রিট এবং প্র্যাকটিক্যাল। এবার আসুন, দ্য অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ আইসা। অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালটা হচ্ছে আইসার একটা মানে ইন্টিগ্রাল পার্ট। It does not carry the same weight as the requirement. মানে এটা রিকোয়ারমেন্ট সেম না, রিকোয়ারমেন্ট হচ্ছে 3 নাম্বারটা, ঠিক আছে? এখানে বলছে যে it does not carry the same weight as the requirement. ধরেন এটা কেন বলছে, ধরেন একটা করার কথা, আমরা ছোট আজকে ধরেন কিসের রেজাল্ট দিছে, এসএসসি রেজাল্ট দিছে না, দিছে নি? জি ভাইয়া। হ্যাঁ, এখন ধরেন আপনি ধরেন ইংরেজিতে আপনি এ প্লাস পাইছেন, হ্যাঁ, আবার ধর্ম তো আপনি এ প্লাস পাইছেন, এখন কোনটা বেশি ম্যাটার করে? ইংরেজি। ইংরেজিতে। কারণ তো তার মানে এখানে দেখা যাচ্ছে কি যে সবগুলা এখানে সেম গুরুত্ব বহন করে না, এখানে এই কথাই বলছে, ঠিক আছে? আপনি ধরেন ইংরেজিতে এ প্লাস পাইছেন কিন্তু ধর্মে আপনি এ পাইলেও সমস্যা নেই, বলবো যে না পোলা ট্যালেন্টেড আছে, কারণ সামনে গেলে ধর্মের কোনো বিষয় একটা পরে সমপরে থাকবে না। এরপরে আপনি কিন্তু ধরেন আপনি ধর্মে এ প্লাস পাইছেন কিন্তু ইংরেজিতে পায়া করছেন এ মাইনাস, তাইলে এটা কিন্তু সমস্যা, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন তাহলে কি হইলো, সত্যি বলতে কিছুই সমস্যা না, ঠিক আছে? এটা একটু বলে দিচ্ছি, কারণ বলবেন যে দাদা তার মানে বুঝাইতেছে এসএসসি এইচএসসি তে ইংরেজিতে এ প্লাস পাইতে বানালে সমস্যা। মোটেই এটা বোঝানো হয়নি, এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে রূপকথা ব্যবহৃত হয়েছে। আমি মনে করি আপনি লাইফে কি পাইছেন এটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি এন্ড অফ দ্য ডে কই আছেন সেটা, ঠিক আছে? দেখা যাবে আপনি শত শত হাজার হাজার এ প্লাস এর চাকরি দিতেছেন, তারা এসে স্যার 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 করতেছে আপনারে, হ্যাঁ, তো তখন তখন এটার মজা নিবেন যে হ্যাঁ দেখছো এ প্লাসটা আমি চাকরিতে রাখি। তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে এমন যে আপনি যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। যদি কোনো কারণে আপনার ধরেন আজ অব্দি আপনার রেজাল্ট খুব একটা ভালো না, প্রবলেম আছে, ব্লা 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 ব্লা, এগুলা যদি হয়ে থাকে তাহলে বাদ দেন, এগুলা নিয়ে টেনশন করার কিছু নাই। ইন ফিউচারে যেন আপনি ভালো একটা গ্রেড তুলতে পারেন, ভালো একটা কিছু করতে পারেন, বা এখন থেকে শুরু করেন, এখন থেকে এই মুহূর্ত থেকে শুরু করেন। আগের যা আছে সব বাদ, এগুলো নিয়ে চিন্তা করে কোনো লাভ হবে না, ঠিক আছে? এবার হচ্ছে বিকজ ইট দাদা মে নট বি রিলেভেন্ট। হ্যাঁ বলেন। দাদা রিকোয়ারমেন্টে কি থাকে, রিকোয়ারমেন্টে কোন বিষয় বলা থাকে? রিকোয়ারমেন্টে থাকে, ধরেন আমি যদি বলি যে আমি আচ্ছা আমি আইএএস আইএফআরএস দিয়ে যদি বুঝাই, হ্যাঁ, ধরেন আমি যদি বলি আইএএস 1, এটা রিকোয়ারমেন্ট কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো অ্যাপ্রোপ্রিয়েটলি প্রেজেন্ট করা। প্রেজেন্ট করা। তো তাইলে এবার তো বুঝেই গেছেন যে রিকোয়ারমেন্টে কি থাকবো, মানে ওই জিনিসটা কেন করা হচ্ছে ওইটাই রিকোয়ারমেন্টে থাকবে। আচ্ছা, তার বুঝা মানে কি গেছে? আমরা বলতে পারি দাদা একটা বিষয়ের যে থিওরিটিক্যাল কনসেপ্ট সেটা হচ্ছে রিকোয়ারমেন্টে থাকবে, সেটা প্র্যাকটিক্যাল জিনিসটা সিস্টেম করে থাকবে, তাই কি? এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে দাদা, ক্লিয়ার। রিকোয়ারমেন্টে থাকবে হচ্ছে আপনার কি করা দরকার, আর এক্স্যাক্টলি কি করা দরকার এবং জিনিসটা কি, ওইটা হচ্ছে আপনার 4 নাম্বার স্টেপ, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ধরেন আমি বললাম যে আমি এখন বুফেতে যাব, আমার রিকোয়ারমেন্ট কি? খাবার খাবেন। খাবার খেতে টাকা লাগবে। ওকে, টাকা এখন লাগবে। এবার ধরেন না না না, মানে রিকোয়ারমেন্ট হচ্ছে আমার টাকা লাগবে, হ্যাঁ, আর অবজেক্টিভ তো হচ্ছে আমি খাবো, ফাইন। এখন ধরেন আমি ধরে নিলাম রিকোয়ারমেন্ট হচ্ছে আমার খালি পেট থাকা লাগবে, আমি খাবো, আমার টাকা লাগবে, সবকিছুই, হ্যাঁ। এখন এবার অ্যাপ্লিকেশন যেটা, এটা হইলো কি আপনি টাকা দিছেন, চাবাইতেছেন, খাইতেছেন, এগুলা সবকিছু হচ্ছে কি কমপ্লিট অ্যাপ্লিকেশন। করা। মানে এখানে একদম সরাসরি সবকিছু ভেঙে চুরে গুড়ে দিছে, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদা, ক্লিয়ার। আচ্ছা আমার মনে হয় আমি না আজকে মনে হয় বেশি ক্লাস নিতে পারবো না, আমার হঠাৎ করে মাথা ব্যথা করতেছে। ইভেন আমি মনে হয় অ্যাকাউন্টিং ক্লাসও নিতে পারবো না আমার মনে হচ্ছে, কজ শরীর খুব অবস্থা খারাপ খারাপ মনে হচ্ছে, টেম্পারেচার মনে হচ্ছে যে বাড়তেছে। তো আমি এখানে কয় পেজ আছে একটু দেখেন তো কষ্ট করে। এক পেজ তো চলে গেল, আর 3 পেজ থাকে।
3 পেজ আছে না? 6টা পেজ, 6-7টা। আচ্ছা, দাদা ইজিলি যতটুকু পসিবল হয় ততটুকু করেন, প্রেশার নেওয়ার দরকার নাই। আচ্ছা আমি একটা কাজ করি, ইজিলি বলতে কি আমার আসলে এখন একটা ঘুম যেতে ইচ্ছে করতেছে, শরীর খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনার নাহলে তাহলে একটা কাজ করি, শুনেন এই টপিকটা নইলে আবার শেষ হবো না, মানে ইউটিউবে ঠিক মতো দেওয়া হইব না, এটাও একটা সমস্যা। আমি একটু দ্রুত যাব, আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, হয়তো দেখা গেছে 6 পৃষ্ঠা আমি 15 মিনিটে শেষ করবো। খুব মন দিয়ে দেখেন, মানে বেশি কথা বলবো না, আর আপনাদের থেকেও বেশি সময় নিব না, হয়তো অ্যাকাউন্টিং ক্লাস নাও করাইতে পারি। হ্যাঁ দেখেন, এখানে বলছে কি 4.6 না, হ্যাঁ দেখেন এখানে এগুলো স্টেপ বাই স্টেপ মনে রাখবেন, স্টেপ 1 কি, 2 কি, 3 কি, 4 কি, 5 কি, কেমন স্টেপ বাই স্টেপ মনে রাখবেন। ওকে, জাস্ট স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে যে কত 1 নাম্বার স্টেপে কি আছে, 2 নাম্বারে কি আছে, 3 নাম্বারে কি আছে, এগুলা লাস্ট স্টেপ কি এগুলা। বিফোর দ্য এঙ্গেজমেন্ট ইভেন বিগিন ইট মাস্ট বি অবটেইন, কোন একটা এঙ্গেজমেন্ট শুরু হওয়ার আগে অফকোর্স সেটাকে পাইতে হবে। অর্থাৎ আপনি যদি আহ ধরেন কোন একজনকে বিয়ে করতে চান, তো বিয়ে করে ফেলতে পারবেন না, আগে তার অনুমতি পাওয়া দরকার যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এটাই হচ্ছে অবটেইন করা। হ্যাঁ, অবটেইন করার পরে দেন বিয়ের পিড়িতে বসেন, আর বিয়ের পিড়িতে বসা মানে হচ্ছে এঙ্গেজমেন্ট আর কি, ধরেন কাইন্ড অফ। প্ল্যানিং ইজ এ ক্রুশিয়াল অ্যাসপেক্ট অফ অডিট, প্ল্যানিং হচ্ছে অডিটের একটা ক্রুশিয়াল অ্যাসপেক্ট, এটা ছাড়া কখনো অডিট হয় না। আর নট অনলি অডিট, প্ল্যানিং হচ্ছে যে কোনো একটা কাজের 50% সম্পন্ন করার সমান বা অর্ধেক সম্পন্ন করার সমান। অডিট মানে একটা গুড প্ল্যানিং। অডিট প্রসিজার আর ডিজাইন এট দ্য প্ল্যানিং স্টেজ, অডিট প্রসিজার ডিজাইন করা হয়েছে কোথায়, প্ল্যানিং স্টেজে, অ্যান্ড দেন পারফর্মড ইন অর্ডার টু অবটেইন এভিডেন্স, এবং পারফর্ম করা হয়েছে যাতে করে এভিডেন্স অবটেইন করা যায়। ওকে, এরপর হচ্ছে ওভারঅল অবজেক্টিভস অফ দ্য অডিটর, আইসা 200 কি বলছে এখানে, টু অবটেইন রিজনেবল অ্যাসুরেন্স, আর বলছে যে টু রিপোর্ট অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে এটার উদ্দেশ্যগুলো আর কি, ওভারঅল অবজেক্টিভস। আর হচ্ছে টু রিপোর্ট অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং কমিউনিকেট অ্যাজ রিকোয়ার্ড বাই দ্য আইসা স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনাকে রিপোর্ট করতে হবে ফাইন্যান্সিয়াল, প্রথমত হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স দেওয়া, সেকেন্ডে হচ্ছে এই জিনিসটা কমিউনিকেট করা এবং একটা নির্দিষ্ট ওয়েতে, মানে যে ওয়েতে আইসা স্ট্যান্ডার্ডস এ বলা আছে এভাবে। এখন আপনি ধরেন জানাইয়া যদি একটা মাইক নিয়ে বলেন হ্যাঁ মানে এই কোম্পানিতে জানানো যাচ্ছে যে এই কোম্পানিতে অডিটে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রয়েছে, আমি আবারও বলছি এই কোম্পানিতে অডিটে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রয়েছে, আমি আবারও বলছি, এভাবে করলে কি হইব না। না দাদা, সো এই কারণে এটাই বলছে যে আপনাকে রিপোর্ট করতে হবে, একটু পরে নিব, রিপোর্ট করতে হবে যে একটা নির্দিষ্ট ওয়ে আছে, এই ওয়েতে আপনাকে রিপোর্ট করতে হবে যেভাবে বলা আছে আইসাতে। ইন অর্ডার টু ডু দিস দ্য অডিটর মাস্ট, তাহলে এটা করার জন্য অডিটর কি করবে, comply with relevant ethical requirement, plan and perform the audit with professional skepticism, exercise professional judgment। আচ্ছা প্রফেশনাল skepticism কি আগেই বলছিলাম, মনে আছে আশা করি, আদারওয়াইজ কেউ নতুন হলে ক্লাসের প্রথম অংশ ইউটিউবে আপলোড দেওয়া হলে সেখান থেকে দেখে নিন। প্রফেশনাল জাজমেন্ট কি, জাজমেন্ট মানে হচ্ছে যে আমি ধরেন এখানে বলতেছি যে আমার এখানে এত ধরেন 10,000 টাকা রিসিভেবল আছিল, তার মধ্যে আমি ধরেন 8,000 টাকা ইরিকভারেবল ডেট ট্যাক্স পেমেন্ট বা অ্যালাউন্স হিসেবে রাখতেছি। সো আমি অ্যালাউন্স হিসেবে 8,000 টাকা রাখবো, 5,000 টাকা রাখবো নাকি 2,000 টাকা রাখবো, এটাই হচ্ছে আমার কি প্রফেশনাল জাজমেন্টের বিষয়। তো এখন কোম্পানি তো কোম্পানির মতো করে জাজমেন্ট ইউজ করে রাখছে, এবার আমি অডিটর গিয়ে দেখবো যে সে কি আসলে ঠিকঠাক জাজমেন্ট ইউজ করছে কিনা। সে ধরেন সেল করলো 1,00,000 টাকার, সে যদি ধরেন আপনার অ্যালাউন্সই রাখে 1,00,000 টাকা, তাহলে এটা কি হইলো, তাহলে তারা সেল করতে কইছে কেন, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি দাদা। ওকে, এরপর হচ্ছে যে অবটেইন অডিট এভিডেন্স দ্যাট ইট বোথ
অডিট ডিভিশন অবটেইন করা, দ্যাট ইজ বোথ সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট। আমরা সাফিসিয়েন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট দুইটা জিনিস ভেঙে ভেঙে প্রথম ক্লাসে বলছিলাম, মনে আছে না? জি হ্যাঁ মনে আছে। From which reasonable conclusions may be drawn on which the auditor's opinion is then based, যেটার উপর ভিত্তি করে অডিটর ওপিনিয়ন মানে করা হয়। এবার আসেন প্রফেশনাল সেপটিসিজম, এটা আগেই বলছি, প্রফেশনাল জাজমেন্ট এটাও আগেই বলছি, তাও এখানে একবার দাগায় নিতে পারেন, ভেঙে ভেঙে দাগায় দিচ্ছি, বইতে তো আছেই। It is an attitude that includes a questioning mind, being alert to conditions which may indicate possible misstatement due to fraud or error, and a critical assessment of audit evidence. Fine. এবার হচ্ছে যে আমরা তাহলে বুঝতে পারছি তো না যে একটা কোশ্চেনিং মাইন্ড থাকা, যে এখানে কোনো ভুল থাকতে পারে, হইতে পারে, এটাই হচ্ছে আমার প্রফেশনাল। স্কেপটিসিজম। এরপরে আসেন প্রফেশনাল জাজমেন্ট কি বলছে, ইট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ রিলেভেন্ট ট্রেনিং, নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন মেকিং ইনফর্মড ডিসিশন অ্যাবাউট দ্য কোর্সেস অফ অ্যাকশন that are appropriate in the circumstances of the audit engagement. অর্থাৎ আপনি কোন একটা ডিসিশনের ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে কি হচ্ছে না, তথ্যের আলোকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করাটাই হচ্ছে প্রফেশনাল জাজমেন্ট। এর পরবর্তীতে আসেন প্রফেশনাল সেপটিসিজম নিডস টু বি মেইনটেইন থ্রু আউট দ্য অডিট। এটা পুরো অডিট ব্যাপী মেইনটেইন করতে হয়। দাদা একটু সার্কামস্টেন্স এই ওয়ার্ডটা দাদা কি একটু বুঝাই দিলে ভালো হতো। সার্কামস্টেন্সেস মানে হচ্ছে অবস্থা, মানে আমি যদি বলি আপনার আশেপাশের সার্কামস্টেন্সেস নিয়ে আপনি গঠিত, আপনি পরিচালিত, আপনি নিয়ন্ত্রিত, তার মানে কি আপনার আশেপাশে একজনে প্যা 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 করতেছে, এটাও আপনার সার্কামস্টেন্সেস, বুঝছেন? বুঝছি দাদা। সিম্পল জিনিস। হ্যাঁ, এবার দেখেন আমার না মারাত্মক জ্বর আসতেছে, মনে হইতেছে থার্মোমিটার। দাদা, আপনি আজকে কষ্ট করে আর শেষ না করে আচ্ছা এখানে একটা শেষ কাজ করে করি, দিন। হ্যাঁ আমার মনে হয় এখানে শেষ করে দিই ভাই, আমার অবস্থা ভালো না, আজকে আর ক্লাস টাস নিব না, টাটা। আর এই আগের ব্যাচের তো এই ক্লাসটা আছে, ওখান থেকেও দেখে নেওয়া যাবে। হ্যাঁ সেটাও ঠিক, তাও জাস্ট মানে আমি ভাবছিলাম যে এটা একটু সুন্দর করে শেষ করবো, বাট শরীরের অবস্থা খুব একটা ভালো না দেখে আমি আজকে আপাতত আর নিচ্ছি না। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে দাদা। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। দাদা পিএলএ ক্লাস হবে আজকে? পিএল এর ক্লাস আমি নিব না, এমনি ওই যে হবে ওই যে মানে লাইভের কিছু নাই, আইটি আমি নিব না, না না আমি নিব না, আজকে নিব না। ওকে, ভালো থাকবেন জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।